ধন্যবাদ। আজকে আমরা যেটা আলোচনা করব এটা হলো সেন্ট্রাল ডগমা, রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন। ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় এইটা ঘটনাটাকে বলা হচ্ছে হলো রেপ্লিকেশন। ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে যে ট্রান্সলেশন প্রোটিন তৈরি হয় এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো এই পুরো ঘটনাকে বলা হচ্ছে হলো central dogma. The central dogma of molecular biology showing the general pathways of information flow by replication, transfer, and translation. The term dogma is a misnomer introduced by Francis Crick. হুম, এটা হলো একটা বিশ্বাস। এই বিশ্বাস পরে এখন অবশ্যই এটা প্রমাণিত। এখন এটা খালি বিশ্বাসই না, এখন এটা প্রমাণিত। একটা ইয়ের মধ্যে কি বলে ওই এটা কত বড়, দেখা যাচ্ছে একটা ডিএনএ আমরা যে মনে করি যে বই 2 পেজ মিলাই কি লাগলো তার ডিএনএ কতটা লম্বা। এবং ডিএনএ এর মধ্যে আমরা দেখতেছি ডিএনএ এর মধ্যে কি থাকে, বাইরে থাকে হলো প্রোটিন, আর ভিতরে ডিএনএ। এবং এটা লম্বা টেলিফোন তার মধ্যে সুপার কয়েল, অনেক কয়েল আকারে থাকে। যাই হোক, আমরা এখন আলোচনা করবো হলাম কিভাবে ডিএনএ, আচ্ছা, বংশগতির বাহক। তো আমরা জানি ডিএনএ, ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় এটা আসলে তিনটা থিওরি ছিল। একটা হলো কনজারভেটিভ থিওরি, একটা হলো সেমি কনজারভেটিভ থিওরি, আর একটা হলো ডিসপারসিভ থিওরি। কনজারভেটিভ থিওরি হলো যে ডিএনএ থেকে যে নতুন ডিএনএ হয়, এটা একটা হলো পুরাটাই প্যারেন্টাল ডিএনএ, আর একটা নতুন ডিএনএ যেটা কমপ্লিটলি নতুন আবিষ্কার, নতুন আরেকটা। আর আরেকটা হলো যেটা সেমি কনজারভেটিভ হলো যে ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি হয় একটা স্ট্র্যান্ড থাকে প্যারেন্টাল, আরেকটা থাকে ডটার। আর এটা হলো কোন থিওরি? সেমি কনজারভেটিভ। আর একটা হলো ডিসপারসিভ থিওরি। ডিসপারসিভ থিওরি হলো যে বিভিন্ন জায়গা থেকে আংশিকের মাধ্যমে তৈরি হয়। তো এটা কোনটা সঠিক এটা প্রমাণ করার জন্য খুব ভালো একটা আবিষ্কার ছিল মেসেলসন এবং স্টাল। তারা একটা আবিষ্কার করছিলেন। তারা কি করছেন আমরা জানি যে ডিএনএর যে এই এর মধ্যে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের ভর হলো দুইটা, একটা থাকে 14 আর একটা হলো 15। তো তারা করলো কি এইটাকে ডিএনএ কে 15 নাইট্রোজেন দিয়ে তারা এই করলো, করার পর এটাকে সেন্ট্রিফিউজ করলো। এবং আমরা জানি যে যদি এটা বড় মানে ভারী, যেটা 15 নাইট্রোজেন সেটা ভারী, ভারী থাকার কারণে এটাকে যখন সেন্ট্রিফিউজ করা হলো ডিএনএ কে এই যে সিএসএল এই কেমিক্যাল দিয়ে এটা ডেনসিটি গ্রেডিয়েন্ট যখন করা হলো, যেহেতু এটা ভারী, ভারী থাকার কারণে কি হলো এটা নিচের দিকে আসলো। এখন যদি আমাদের যদি কনজারভেটিভ থিওরি হয়, নেক্সট জেনারেশনে কনজারভেটিভে কি হবে, একটা প্যারেন্ট হবে, একটা হবে নিচে, একটা হবে উপরে। আর যদি মাঝখানে হয় তাহলে হবে, মাঝখানে হলে বোঝা যাবে যে তাহলে কনজারভেটিভ থিওরি ঠিক না, হয় আয়দার সেমি কনজারভেটিভ অথবা ডিসপারসিভ। যখন তারা এই করলো ওই যে পরবর্তী জেনারেশন গুলো, ফার্স্ট জেনারেশনে দেখা গেল এটা মাঝখানে, নিচেও না উপরেও না। তার মানে কনজারভেটিভ থিওরি বাতিল। দুইটা থিওরি টিকলো, একটা হলো সেমি কনজারভেটিভ, একটা ডিসপারসিভ। এখন যদি হয়, যদি সেমি কনজারভেটিভ যদি ঠিক থাকে তাহলে যে একটা স্ট্র্যান্ড আগের মতন থাকবে হাইব্রিড ডিএনএ, আর একটা লাইভ ডিএনএ থাকবে, তাহলে হলো সেমি কনজারভেটিভ। আর যদি ডিসপারসিভ হয় তাহলে পুরাটাই মাঝখানে থাকবে, উপরে কোনোটা থাকবে না। এই যে এখানে দেখা গেল যে একটা স্ট্র্যান্ড আসছিল কি নীল, নীল হলো প্যারেন্টাল, এবং লাল যেটা সেটা হলো ডটার। যেখান থেকে দেখা গেল যে একটা আসলে হাইব্রিড ডিএনএ এবং একটা হলো লাইভ। এখান থেকে আমাদের প্রমাণ হলো যে ডিএনএ যে তিনটা থিওরির মধ্যে সঠিক কোনটা, সেমি কনজারভেটিভ থিওরি। এইটা আমরা একটা দেখতে পারি যে ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হচ্ছে, এখানে এটা হলো লিডিং স্ট্র্যান্ড, এটা হলো ল্যাগিং। এই যে 3 to 5 প্রাইম এটা তৈরি হয়, কিন্তু 5 to 3 প্রাইম তৈরি হয়, কিন্তু 3 to 5 প্রাইম তৈরি হয় না, তাই না? তো এখানে ছোট ছোট কিছু টুকরা হয়, এই টুকরা বলা হয় হলো ওকাজাকি ফ্রাগমেন্ট। আর এখানে শুরুতে কিছু আরএনএ এর পার্ট তৈরি হয়, সেগুলোকে বলা হলো প্রাইমার। যাই হোক, আমরা আশা করি এখানে কিছু আছে। এখানে আর আমরা আলোচনা যাব না, এখন আমরা চলে যাব হইলাম প্রোটিন সিনথেসিস, ট্রান্সলেশন।
ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে প্রোটিন সিনথেসিস হয়।